তুমি আমাকে ইগনোর করছো মেয়ে? এই মন্ত্রী আসিফ মাহমুদকে ইগনোর করছো? তোমার সাহস দেখে অবাক হচ্ছি আমি। কোনো প্রকার ভাবান্তর হলো না নাহারের। নিজ কাজেই মগ্ন থাকলো সে। কাজটা আহামরি কিছু নয়, ফোনে বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করছে। সময় পেলে এই রেস্টুরেন্টে আসে সে। কিছু সময় থেকে আবার চলেও যায়। নিরিবিলি হওয়ার কারণে এই রেস্টুরেন্ট পছন্দের নাহারের। রাগে ফেটে যাচ্ছে আসিফ। মন চাইছে সামনে বসা মেয়েটাকে কাঁচা চিবিয়ে খেতে। সেটা করতে না পেরে টেবিলেই জোরে ঘুষি মারে। রেস্টুরেন্টে বসা মানুষজন বিরক্তিকর মুখে তাকালো তাদের দিকে। মাস্ক ক্যাপ পরে থাকার কারণে আসিফকে চেনার কোনো উপায় নেই। বিরক্তিতে চ উচ্চারণ করলো নাহার। ফোনটা লক করে চোখ ছোট ছোট করে তাকালো আসিফের দিকে। কিছু বলছিলেন মিস্টার মাহমুদ? রাগের মাত্রা আকাশচুম্বী হলো আসিফের। নিচু গলায় কিন্তু দাঁতে দাঁত চেপে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? নাহার উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে ওয়েটারকে ডাকলো। এক কাপ কফি প্লিজ। ওয়েটার চলে গেলে নাহার এবার ভালো করে তাকায় আসিফের দিকে। আসিফের চোখ দুটোই শুধু দেখা যাচ্ছে। তাতেও বোঝা যাচ্ছে কি পরিমাণ রেগে আছে। কিন্তু নাহারের তাতে কিছু যায় আসলো বলে মনে হলো না। কফি এলেই তাতে চুমুক দিতে দিতে বলল, আপনি বললেন আমি আপনাকে ইগনোর করছি। আপনার সাথে তো আমার জানা মতে এমন কোনো সম্পর্ক নেই যার জন্য আপনার সাথে আমাকে চিপকে থাকতে হবে। তাহলে ইগনোর করা কথাটা এলো কিভাবে? সরি, আপনার জন্য কফি অর্ডার দিতে পারলাম না, কারণ আপনি না খেয়েই উঠে যাবেন। আর আমি কোনো বড়লোক বাপের মেয়ে নই। সত্যি সত্যি আসিফ আর এক মুহূর্ত থাকলো না। রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আসিফের যাওয়ার পানে তাকিয়ে নাহার নিজ মনেই বলে ওঠে, আপনি অন্য মেয়েদের ক্রাশ হতে পারেন মিস্টার মাহমুদ, কিন্তু এই নাহারের নয়। একের পর এক পাঞ্চিং ব্যাগে পাঞ্চ করছে আসিফ। রাগ কমছেই না তার। একজন মন্ত্রী হয়ে বেহায়ার মতো সে নাহারের পিছনে ঘুরছে, অথচ ওই মেয়ে তাকে পাত্তাই দিচ্ছে না। আরজু এসে কোনো মতে থামায় তাকে। ভাই কি করছেন এসব? তুই দেখলি আরজ, ওই মেয়ে আমাকে পাত্তাই দিল না, আসিফ মাহমুদকে পাত্তা দিল না। এরকম হিংসের মতো গরজালে হরিণ কি নিজের এসে ধরা দিবে? বিড়বিড় করেই বলল আরজু। তবে আসিফের কান অব্দি ঠিকই বোঝালো। ভ্রুকুচকে তাকালো আসিফ। কিছু না বলার ভান করলো আরজু। তুই কি বলতে চাইছিস? আমি ওর সামনে বিড়ালের মতো মিউ মিউ করব? হ্যাঁ সূচক মাথা নাড়ায় আরজু। চোখ সরু করে আরজুকে দেখে আসিফ। আরজু চলে যায়। আসিফ ভাবে মেয়েটার মায়ায় সে কিভাবে পড়েছিল। না আর মোটেও অন্য আর 5টা মেয়ের মতো নয়। যেখানে কিনা মন্ত্রী আসিফ মাহমুদ বলতে পাগল মেয়েরা, সেখানে নাহার নামক মেয়েটা তাকে সহ্যই করতে পারে না। পরন্ত এক বিকেলে ফুটপাতের শিশুদের খাবার খাওয়াতে দেখেছিল নাহারকে। পরনে ছিল সাদা শাড়ি। খোঁজখবর নিয়ে জানতে পেরেছিল সেদিন নাহারের মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। মেয়েটাকে মুগ্ধ হয়ে দেখেছিল আসিফ। ধীরে ধীরে ভালোবাসা জন্মায় মেয়েটার প্রতি। মধ্যবিত্ত ঘরের মেয়ে নাহার টিউশনি করে নিজের এবং পরিবারের খরচ চালায়। চাকরির জন্য অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। পরিবারে দাদা দাদি আর ছোট ভাই সিনু। মা মারা গেছে তাকে জন্ম দেওয়ার সময়। বাবার খোঁজ জানে না সে, এমনকি কোনোদিনও দেখেনি। দাদা দাদির থেকে শুনেছে নাহারের জন্মের সময় তার মা মারা যাওয়ার কারণে তার বাবা তাকে না দেখেই চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন তিনি। কোনোদিন আর তাদের কাছে ফিরে আসেনি। নাহার কোনোদিন দাদা দাদির কাছে জানতেও যায়নি বাবার বিষয়ে। সিনু তার নিজের ভাই নয়। রাস্তায় বিধ্বস্ত অবস্থায় পেয়েছিল সিনুকে। তখন সিনুর বয়স ছিল 2 আর এখন 9। স্কুল থেকে নিতে এসেছে সিনুকে। মন্ত্রীকে নিজের দিকে আসতে দেখে বিরক্তিতে মুখ কুঁচকে গেল নাহারের। আসিফকে দেখে চেনার উপায় না থাকলেও নাহার ঠিকই চিনল। রিক্সার জন্য দাঁড়িয়ে আছে নাহার। শোনো মেয়ে। নাহার, নাহার আমার নাম। কাটকাট কণ্ঠে বলল নাহার। রাগ উঠল আসিফের। চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করলো। কোনোভাবেই সে রাগ দেখাবে না। সে যাই হোক, এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সাওয়ালা মামারা আমাকে বলল এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে। তারা শাহবাগ থেকে একটু ঘুরে আসবে। আজকাল দেখি মন্ত্রীরা রাস্তায় এসে পথচারীদের এসবও জিজ্ঞেস করে। মুখ বাঁকিয়ে বলল নাহার। একবারও তাকালো না আসিফের দিকে। সোজা কথার সোজা উত্তর দিতে পারো না মেয়ে? বাঁকা উত্তর দিলাম বুঝি। রিক্সা দাঁড় করিয়ে সিনুকে নিয়েই উঠে পড়লো। যেতে যেতে বলে গেল, শুনুন মিস্টার মাহমুদ,
রাজনীতি আমার দু চোখের বিষ এবং রাজনীতিবিদরাও। তাই বলছি আমার পিছু ছেড়ে দিয়ে নিজের কাজ করুন। আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না। নিজের মতোই চলে গেল নাহার, পেছনে ফেলে গেল আসিফকে। আসিফ রাগান্বিত মুখেই মুচকি হেসে নাহারের উদ্দেশ্যে বলল, আসিফের প্রেম পুকুরে তোমাকে ভাসা বই প্রেয়সী, এর জন্য যদি আমাকে তোমার পিছনে ঘুরতে হয় তাতে ক্ষতি কি? তুমি তো আমারই। তিনুকে নিয়ে বাড়িতে ঢোকা মাত্রই মেজাজ খারাপ হয়ে গেল নাহারের। দাদির সাথে বসে আছে নাহারের ফুপি শরীফা বেগম, পাশেই তার একমাত্র ছেলে তুহিন। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো নাহার, কিন্তু ফুপির কথায় থেমে গেল। শরীফা বেগম পান চিবোতে চিবোতে বললেন, আদব কায়দা কি সব খুঁয়েছিস? আমাকে কি চোখে পড়ছে না? পিছু ফিরল না নাহার। কোনো জবাব না দিয়ে গটগট পায়ে নিজের ঘরে চলে গেল। শরীফা বেগম মুখ বাঁকালেন, ছেলেকে ইশারায় বললেন নাহারের কাছে যেতে। হেলেনা বেগম বাধা দিলেন, কিন্তু তাকে উপেক্ষা করে তুহিন নাহারের ঘরের দিকে গেল। তুহিনের সাথে নাহারের বিয়েটা কবে দিবে মা? খবরদার মা, আমার ছেলেকে নেশাখোর বলবে না। লাখে একটা আমার সোনার টুকরো ছেলে। তোমার নাতনির কিসের এত দেমাগ? সেদে ওকে নিজের ছেলের বউ করতে চাইছি, আমার ছেলের পিছনে মেয়ের লাইন লেগে আছে। থতমত খেয়ে গেল শরীফা বেগম। মায়ের সাথে কথাই কখনো পেরে ওঠে না, তবুও নানাভাবে বোঝাতে চেষ্টা করতে লাগে। হেলেনা বেগমের এক কথা, তার নাতনি রাজি হলেই বিয়ে দিবে। শরীফা বেগম জানেন এটা অসম্ভব, নাহার কোনোদিনও রাজি হবে না। ঘরে এসে সবেমাত্র একটু বসেছে নাহার, নিজের অতি নিকটে কারো অস্তিত্ব টের পেল। নাহারের বুঝতে আর বাকি রইল না কে সে। পেছনে ফিরিয়ে ঠাটিয়ে চর বসালো তুহিনের গালে। হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে তুহিন নিচে পড়ে গেল। আমি কিছু করে ফেলার আগেই বের হ আমার ঘর থেকে। চিৎকার করে বলল নাহার। অতিরিক্ত রাগের ফলে নাক তিত্তির করে কাঁপছে, চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে রাগ। তুহিনকে সেভাবেই থাকতে দেখে কলার ধরে দাঁড় করালো। ধাক্কা মেরে নিজের ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিল নাহার। রাগ ঘৃণায় গাড়ি করছে। ছোটবেলায় নানাভাবে নিজের ফুফুর ছেলের কাছেই হেনস্থা হয়েছে নাহার, মনে পড়তে গা গুলিয়ে আসে। ওয়াশরুমে চলে গেল নাহার, চোখে মুখে পানি চিকচিক করছে। তুহিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে ঘরের বাইরে, এখনো বুঝে উঠতে পারছে না এসব কি হলো। তার সামনে নাহার ভয়ে সবসময় গুটিসুটি হয়ে থাকতো, সেই মেয়ের হঠাৎ এমন রূপ ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তাকে। রেগে নাহারের দরজায় করাঘাত করে একবার। তোকে আমি দেখে নেব নাহার, তুহিনের গায়ে হাত দেওয়ার ফল তুই পাবি। তুহিনের ঠোঁটের কোণে রক্ত দেখে শরীফা বেগম অস্থির হয়ে উঠলেন, গালে হাত দিয়ে বললেন, কি হয়েছে তোর বাবা? ব্যঙ্গ করে বলল হেলেনা বেগম। তুহিন রেগে তার দিকে তাকালো, হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছনে শরীফা বেগমও ছুটলেন। আমাকে বিয়ে কবে করাবে বাবা? চোখ গোল গোল করে আসিফের দিকে তাকায় জুনায়েদ সাহেব। খাবার পরিবেশন করতে থাকা আয়েশা বেগমের হাত থেমে যায়, তিনিও অদ্ভুত দৃষ্টিতে তাকান ছেলের দিকে। এভাবে তাকানোর কিছু হয়নি। আমার যে 2 বাচ্চার বাপ হওয়ার বয়স হয়েছে, সেটা কি তোমাদের চোখে পড়ে না? কাশি উঠে যায় জুনায়েদ সাহেবের। তাকে পানি এগিয়ে দেন আয়েশা বেগম, ঢকঢক করে পানি শেষ করেন তিনি। তোমরা যদি দিতে না পারো তাহলে বলে দাও, আমি না হয় বিয়ে করে তোমাদের বৌমাকে নিয়ে আসব। নির্জন ছেলে। বিয়ে করতে চাইলে বুঝি নির্লজ্জ হয়ে যায় মানুষ? তাহলে তো তুমিও নির্লজ্জ। দাদুর থেকে শুনেছিলাম তুমিও নাকি মাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলে। ছেলে তো তার বাপের মতোই হবে। মিটিমিটি হাসছে আয়েশা বেগম। নিজেকে আর পচাতে না দিয়ে জুনায়েদ সাহেব আসিফকে বললেন, সবে মন্ত্রী হয়েছো, আর একটা দিন যেতে দাও, তারপর তোমার জন্য মেয়ে দেখছি। মেয়ে দেখতে হবে না, মেয়ে পছন্দ করাই আছে। তুমি শুধু বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। বিয়ে ঠিক করে না আসতে পারলে মাকে নিয়ে অন্য বাসায় উঠবো আমি, তারপর তুমি একাই থেকো। খাবার শেষ করে উঠল আসিফ। ঠান্ডা মাথায় বাবাকে হুমকি দিয়ে চলে গেল। পার্টি অফিসে যেতে হবে তাকে। হ্যাবলার মতো চেয়ে থাকলো জুনায়েদ সাহেব। উচ্চস্বরে হেসে উঠল আয়েশা বেগম। বাপ যেমন তার ছেলেও তেমন। অসহায় হলো জুনায়েদ সাহেবের মুখটা। এখন যদি মেয়ের বাড়ি রাজি না হয়, তাহলে তাকে তার প্রাণপ্রিয় সহধর্মিনীর থেকে আলাদা থাকতে হবে। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মেয়ের বাড়ি অবশ্যই রাজি হবে। আজকেও একটা চাকরির ইন্টারভিউ আছে।
এটা খুব সম্ভবত 13 নম্বর। ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে মেজাজ খারাপ হয়ে আছে নাহারের। আগেরগুলোর মতোই এবারও একই কাহিনী। ইন্টারভিউ রুমের লোকদের কুনজর, বাজে প্রস্তাব। তাছাড়া আগে থেকে মামা কাকার পাওয়ার খাটিয়ে চাকরিটা কেউ পেয়েও গেছে। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিৎকার করে কথা শোনা যাচ্ছে ইন্টারভিউ রুমে থাকা লোকগুলোকে। ভিজে জুবুথুবু হয়ে গেছে সে। অন্ধকার প্রায় নেমে এসেছে। নিজ মনে এদিক সেদিক করে হাঁটছে নাহার। হঠাৎই থেমে গেল সে। এমনি এমনি থামেনি, সামনে তুহিন সহ আরো দুটো ছেলে। বৃষ্টি প্রায় থেমে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে একটা নির্জন গলির মধ্যে চলে এসেছে সে। বৃষ্টিতে ভেজাওয়া অভ্যেস নেই নাহারের। বৃষ্টিতে ভিজলে কিছু সময়ের মধ্যেই শরীর দুর্বল হয়ে যায় তার। তুহিন সহ বাকি ছেলে দুজন এগিয়ে আসছে তার দিকে। নাহার দেখলো, কিন্তু ঠাই সেখানে দাঁড়িয়ে থাকলো। মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে সে। তুহিন বিশ্রীভাবে হাসছে, নাহারকে যেন চোখ দিয়েই গিলে ফেলছে। নাহারের গায়ে হাত দেওয়ার আগেই কারো শক্ত হাতের ঘুষিতে পেছনে ছিটকে পড়লো। নাহারের চোখ বন্ধ হয়ে আসছে। পড়ে যাওয়ার আগে কেউ নিজ বাহু ধরে আগলে নিল তাকে, কোলে তুলে নিয়ে বসিয়ে দিল গাড়িতে। চোখ খুলে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো নাহার। সিনু দাদা দাদি পাশে বসে আছে। নিজের শরীর গরম অনুভব করলো। বুঝতে পারলো জ্বর এসেছে। মাথা ব্যথার এবং শরীর দুর্বল থাকার কারণে উঠতে পারলো না। ঘড়ির দিকে নজর পড়তেই দেখলো সকাল 8টা বাজে। অবাক হলো। গতকালের কোনো কিছুই মাথায় নেই তার। দুর্বল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি হয়েছিল আমার? আর আমি তো থেমে গেল নাহার। গতকালে সবকিছুই মস্তিষ্কে হানা দিল। মনে পড়ে গেল সবকিছু। রাগেই থরথর করে কেঁপে উঠল সে। ভয় পেয়ে গেল হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেবও। হেলেনা বেগম নাতনির মাথায় হাত রাখলো, আদুরি গলায় বলল, তুহিন ভাই কোথায়? রাগের আভাস পেয়ে এলো হেলেনা বেগম এবং ওবায়দুল সাহেবের মুখ জুড়ে। জেলে। দাদুর দিকে সরু চোখে তাকালো নাহার। মাথা নিচু করে আছেন তিনি। কথা বাড়ালো না নাহার। ফ্রেশ হবে বলে তাদের ঘর থেকে বের করলো। পর মুহূর্তে আবারও মাথায় প্রশ্ন নাড়া দিল, সে কিভাবেই বাড়িতে এলো। জ্ঞান হারানোর আগে কোনো একজন সুঠাম দেহের অধিকারী পুরুষের বাহুডোরে নিজেকে দেখেছিল সে। মুখ দেখতে পায়নি। সিনু এখনো ঘরে, তাই তাকেই প্রশ্ন করে বসলো, আমাকে কে বাসায় দিয়ে গেছে ভাই? অন্য সকল বাচ্চাদের থেকে কিছুটা আলাদা সিনু। সবসময় চুপচাপ থাকে। বোন ছাড়া কারো সাথে কথা বলে না। অন্য মানুষের থেকে দূরত্ব বজায় রাখে। আমি তাকে চিনি না আপু। আচ্ছা। হাজারটা প্রশ্ন মাথায় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো নাহার। ভাবছে সেই অচেনা মানুষটা না থাকলে তার কি হতো। নিচের ফুফাতো ভাই কিনা, ছি, ঘৃণায় শরীর গুলিয়ে উঠছে তার। বৃষ্টি না থাকলে হয়তো সে নিজেই উচিত শিক্ষা দিতে পারত তুহিনকে। বৃষ্টির কথা মাথায় আসতেই ভয়ে চুপসে যায় নাহার। বৃষ্টির প্রতি আতঙ্ক সৃষ্টি হয়েছে তার ভেতরে। মনে করতে চায় না সে এমন কোনো এক বৃষ্টিতেই সিনুকে পেয়েছিল সে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতে কারো শক্ত হাতের থাপ্পড়ে মেঝেতে ছিটকে পড়ে নাহার। দুর্বল শরীরে থাপ্পড় আরো দুর্বল করলো তাকে। শরীফা বেগম তেড়ে আসে নাহারের দিকে। তাকে আটকে ফেলে ওবায়দুল সাহেব। হেলেনা বেগম তোলে নাহারকে, বসায় সোফায়। বিশ্রীভাবে গালি দিতে শুরু করে শরীফা বেগম। ধমকে ওঠে ওবায়দুল সাহেব। তাতেও থামে না শরীফা বেগম। অপয়া মেয়ে, তোর জন্য আমার ভাই ঘর ছেড়েছে, এখন আমার ছেলেটার পিছনে পড়েছিস। মা যেমন ছিল চরিত্রহীনা, মেয়েও তেমন হয়েছে। নাহার মুখ বুঝে সহ্য করে, কিন্তু শরীফা বেগমের শেষোক্ত কথা শুনে রক্ত লাল চোখে তাকায় শরীফা বেগমের পানে। শান্ত কণ্ঠে শুধায়, অতীত টেনে আনতে চাইছো ফুপু? মুহূর্তেই থেমে যায় শরীফা বেগম। তেজ না কমিয়ে নাহারকে বলে, আমার ছেলেকে কেন ফাঁসিয়েছিস? এখনই চল আমার সাথে, কেস তুলে নিবি। লজ্জা হওয়া উচিত তোমার ফুপু। কেস তুলবো না আমি, যদিও বা আমি কেস করিনি। তোমার কি একটুও খারাপ লাগে না ফুপু আমার জন্য? আমি তো তোমার নিজের ভাতিজি। তোমার ছেলে ছোটবেলা থেকে নানাভাবে আমাকে হেনস্থা করে এসেছে। বলো, তোমাকে আমি এসব বলিনি? বলো, তুমি এখনো আমাকে দোষারোপ করেছ। আর গতকাল যখন তোমার ছেলে আমার মান সম্মানের দিকে হাত বাড়ালো, তখন কি ওকে জেলে দেওয়া উচিত হয়নি? তুমি যদি ছোট থেকে ওকে শাসনে রাখতে, তাহলে আজ ও নিজের মামাতো বোনের সাথে এমন কিছু করার সাহস পেত না। আমি কেন, কোনো মেয়ের সাথেই এমন করার সাহস পেত না। তোমার জন্য তোমার ছেলে এমন হয়েছে ফুপু। ওর শাস্তি পাওয়া আবশ্যক।
অসুস্থ শরীরে এত কথা বলার কারণে নাহার আরো অসুস্থ হয়ে যায়। ওবায়দুল সাহেবের কথায় নাহারকে ঘরে নিয়ে যায় হেলেনা বেগম। যাওয়ার আগে নাহার একবার তাকায় ফুপির দিকে। ভেঙে পড়েন শরীফা বেগম। তুহিন একমাত্র আদরের ছেলে তার, কোনো কিছুর কমতি রাখেনি কখনো। বিয়ের কয়েক বছর পর তুহিনের আগমন, যে করে হোক ছেলেকে জেল থেকে বের করবেন তিনি। আসিফকে আপাদমস্তক পর্যবেক্ষণ করছে আরজু। পার্টি অফিসে এসেছে দেখছে, রেগে আগুন হয়ে আছে আসিফ। দলের কয়েকটা ছেলে ইতিমধ্যে রাগের শিকার হয়েছে। আরজু তাদের নিষেধও করেছে যেন আসিফের রাগ না কমা অবধি আসিফের সামনে না আসে। আরজু, আমি একজন মন্ত্রী হয়েও যদি কোনো মেয়েকে তুলে এনে বিয়ে করি তাহলে কি হবে? চোখ দুটো রসগোল্লার মতো বড় হয়ে যায় আরজুর। আসিফ তার দিকে উত্তরে আসায় তাকিয়ে আছে। শুকনো ঢোক গিলল আরজু। আসিফ ফের বলল, ওই মেয়েকে তুলে এনে বিয়ে করতে হবে। রক্তেরা মেয়ে জীবনেও সোজা কথায় রাজি হবে না। আরজু এবার বুঝলো আসিফের কথার অর্থ। সে খানিকটা এগিয়ে এলো আসিফের দিকে। তারপর আসিফকে ভালো করে দেখল। ভ্রু কুচকে ফেললো আসিফ। স্যার, প্রস্তাব পাঠান আগে। আপনি মন্ত্রী, অবশ্যই ম্যাডামের পরিবার রাজি হবে। এটা বলার জন্য আমার মুখের সামনে আসলে তুমি? আরজু আবারও নিজের জায়গায় এসে বসলো। প্রশ্ন করতে ইচ্ছে করলো যে আসিফের এত রাগ কেন, বা এত রেগে আছে কেন সে, কিন্তু করলো না। হিতে আবার যদি বিপরীত হয়। আরজুকে দরকারি কাজেই পাঠিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো আসিফ। চোখ জোড়া বন্ধ করতেই ভেসে উঠল প্রেয়সীর ভেজা মুখখানা। সন্ধ্যার দিকে একটা কাজে যাচ্ছিল আসিফ। নাহারও সেই পথেই ছিল। হঠাৎই নাহারের সামনে তিনটে ছেলেকে দেখে অবাক হয় আসিফ। তার উপর আবার নাহার ভিজছে বৃষ্টিতে। দূর থেকেই তুহিনকে দেখে স্বস্তি পায়। তুহিন যে নাহারের ফুফাতো ভাই সেটা সে জানে, কিন্তু যখন ভালো করে সবকিছু দেখলো মাথায় রক্ত উঠে গেল আসিফের। তড়িতেই সে নাহারের কাছে এলো। তাকে গাড়িতে বসিয়ে দিয়ে ফিরল তুহিনের পানে। তুহিন আশা করেনি মন্ত্রীকে দেখবে এই সময় এই জায়গায়। তুহিনের সাথে থাকা ছেলেগুলো তৎক্ষণাৎ পালাতে যায়, কিন্তু আসিফের সাথে থাকা গার্ডরা ততক্ষণে ঘিরে ফেলেছে তাদের। ইচ্ছে মতো মারে তুহিনকে আসিফ, পারলে মেরেই ফেলে, কিন্তু গার্ডরা তাকে আটকে দেয়। তারা পুলিশ স্টেশন নিয়ে যায় তাদের। গাড়িতে ফিরে আসিফ দেখে নাহার অজ্ঞান হয়ে গেছে। গাড়িতে থাকা নিজের এক্সট্রা কোট দিয়ে নাহারকে জড়িয়ে নেয় নিজের সাথে। চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। জ্ঞান ফিরল, নিজের মধ্যে নেই নাহার। গরম হয়ে এসেছে তার শরীর। আশ্চর্য হয় আসিফ। এতটুকু সময়ের মধ্যে প্রচন্ড জ্বর এলো মেয়েটার। থরথর করে কাঁপছে নাহার। গুষ্টি শুটি হয়ে লেপটে যায় আসিফের বুকে। নিজের সাথে মিশিয়ে নিয়ে গাড়ি ড্রাইভ করে আসিফ। একেবারে এসে থামে নাহারদের বাড়ির সামনে। আগেই মেডিসিন আনতে পাঠিয়েছে গার্ডদের, তারাও এসে পড়েছে। কোলে তুলে নিয়ে বাড়ির কলিং বেল বাজায়। দরজা খুলে সিনু। আসিফকে সে যতবার দেখেছে ততবারই আসিফের মুখে মাস্ক থাকতো। ফলে এবার মাস্ক ছাড়া দেখে বুঝতে পারলো না বোনের সাথে কে। তোমার দাদু দাদি কোথায়? ঘরে। সিনুর ছোট্ট জবাব। আসিফ ঘরে শুইয়ে দিল নাহারকে। ততক্ষণে নাহারের দাদা দাদু উপস্থিত হয়েছে। নাতনিকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে ওঠে তারা। ওষুধ বিছানার পাশে রাখে আসিফ। উল্টা দিকে ফিরে মাস্ক পরে নেয়। সিনু বোনের কাছে থাকায় তাকে আর খেয়াল করে না। নাহারের দাদুর সাথে কথা বলে বেরিয়ে যায় আসিফ। ফোনের শব্দে বের হয় ভাবনা থেকে। বাবা কল করেছে। এই সময় কল করেছে কেন? রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে বাবার গম্ভীর গলা। পুরো ঘর জুড়ে জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে। বিছানায় শান্ত হয়ে শুয়ে আছেন জামা বেগম। তার এক হাত ধরে রেখেছে আসিফ। ঘুমন্ত জামা বেগমের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। সামনে জুনায়েদ সাহেব আর আয়েশা বেগম। জুনায়েদ সাহেবের মুখ গম্ভীর। তিনি দাঁড়ালেন না সেখানে, বের হয়ে যান ঘর থেকে। আসিফ আর আয়েশা বেগম সেদিকে তাকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে। এভাবে আর কতদিন আসিফ? তোমার বাবা যতই উপরের শক্ত দেখাক, আমি তো জানি তিনি ভিতরে ভিতরে কতটা কষ্ট পান। বাবার কাছে যাও। কথা না বাড়িয়ে চলে গেলেন আয়েশা বেগম। আসিফ জামা বেগমের মাথায় হাত রাখলো। ঘুমের মধ্যেই বিড়বিড় করছেন তিনি। আসিফের অজানা নয় কি বলছেন জামা বেগম। একে একে ঘরে সবকিছু গুছিয়ে ফেলে আসিফ নিজ হাতে। সবকিছুর মাঝে হাতে চলে আসে একটা ফটো ফ্রেম। ভেঙে গিয়েছে, কিন্তু ভেতরের ছবিটা এখনো অক্ষত। হাস্যোজ্জ্বল জামা বেগমের সাথে ছোট্ট একটা বাচ্চা, বয়স 2 বছর প্রায় হবে। সাথে জামা বেগমের স্বামী নজরুল সাহেব। হাত বুলায় আসিফ ছবিটার উপর, বাচ্চাটার উপর। সে নিজেই বছর 7 আগে এই ছবিটি তুলেছিল। নজরুল সাহেবের উপর নজর পড়তে হাত সরিয়ে নেয় আসিফ। চোখে মুখে ফুটে ওঠে ক্রোধ।
ছবিটার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে শুধায়। একমাত্র আপনার জন্য আজ আমার মা সমতুল্য ফুপু মানসিক রোগী। ছোট্ট ভাইয়া আমাদের সাথে নেই, নিজের থেকেও বেশি ভালোবেসেছিল আপনাকে। পরিবারের কথা চিন্তা না করে আপনার হাত ধরে পালিয়েছিল ঘর ছেড়ে। তার প্রতিদান কি দিলেন আপনি? মানসিক রোগী বানালেন আমার ফুপুকে, কেড়ে নিলেন ছোট্ট নিষ্পাপ বাচ্চাটাকে। আপনি তো আপনার পাপের শাস্তি পেয়েছেন। প্রকৃতি নিজ হাতে আপনাকে শাস্তি দিয়েছে, কেড়ে নিয়েছে পৃথিবীর বুক থেকে। কিন্তু আমার ফুপু আজও ভালোবাসে আপনাকে, অপেক্ষায় থাকে আপনার আর আপনাদের ছোট্ট বাচ্চাটার। অন্ধ ভালোবাসা কয়েকটা জীবন নিঃশেষ করে দিয়েছে। ছবিটা থেকে নজরুল সাহেবের ছবিটুকু ছিঁড়ে ফেলে আসিফ টুকরো টুকরো করে তাকায় জামা বেগমের দিকে। তিনি ঘুমের মধ্যে একই কথাই বলে যাচ্ছে। বাবুকে নিয়ে ফিরে এসো আমার কাছে, ভাবে আসিফ। কাউকে ভালোবাসলে বুঝি তার পরিণতি এমন হয়? সেও তো একটা মেয়েকে ভালোবাসে, তাহলে কি তার পরিণতিও এমন হবে? না, সে ভালোবাসে, তবে চোখে কালো কাপড় বেঁধে অন্ধের মতো নয়। জুনায়েদ সাহেব নিজ ঘরে, দেয়ালে বাবা মায়ের ছবি টানানো, সেদিক পানেই তাকিয়ে আছেন। সেদিন যদি বিয়ের আসর থেকে তার বোন পালিয়ে না যেত, তাহলে হয়তো আজকে তার বাবার সাথে তাদের সাথেই থাকতো। মা গত হয়েছিলেন জুনায়েদ সাহেব ছোট থাকতেই। হৃদরোগে আক্রান্ত ছিলেন জুনায়েদ সাহেবের বাবা। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে যাওয়ায় ধাক্কাটা সহ্য করতে পারেননি তিনি, ফলস্বরূপ ত্যাগ করেন পৃথিবীর মায়া। সেদিন থেকে বোনের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। যে মা, তুই একবার যদি বলতিস অন্য কাউকে ভালোবাসিস, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সাথে তোর বিয়ে দিতাম। কিন্তু তুই কি করলি? কোনোদিন ক্ষমা করব না তোকে। কেটেছে 2 দিন। জুনায়েদ সাহেবের মুখ ফ্যাকাশে, মিটি মিটি হাসছে আয়েশা বেগম। ছেলের পছন্দের পাত্রী দেখতে যাবেন তারা আজকে। মেয়ের সম্পর্কে সব তথ্য ছেলে তাকে দিয়েছে। তার ছেলেকে কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না শুনে খুশিতে পা যেন পড়ছিলই না জুনায়েদ সাহেবের। ছেলে তাকে সারাদিন আতঙ্কের উপর রাখে। তিনি নিজেই নাহারকে ছেলের বউ বানাতে রাজি হয়েছিলেন, কিন্তু বিপত্তি ঘটে তখন যখন জানতে পারেন মেয়ের ঘাড় তারা। প্রথমে ভেবেছিলেন মেয়েটা হয়তো জানে না আসিফ মন্ত্রী, তাই ঘুরিয়েছে। কিন্তু যখন শুনলেন মেয়ে জেনেও আসিফকে ঘুরাচ্ছে, তখন মাথায় হাত জুনায়েদ সাহেবের। হাসি মাখা মুখখানা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে যায়। ভেবেই নিয়েছেন রাজি হবে না। আসিফ চলে গেছে পার্টি অফিসে। আয়েশা বেগম সাথে নিয়ে ছেলের দেওয়া ঠিকানায় রওনা দেন তিনি। কোনো গার্ডকে সাথে নেন না, গার্ড দেখে যদি মেয়ের বাড়ি না করে দেয়। কেস ফাইল হয়েছে তুহিনের নামে। জুবায়ের সাহেবকে কিছুই করতে হয়নি। তার নাতনিকে যে বাসায় রেখে গিয়েছিলেন সেই নাকি সবকিছু করেছে। না, আর এখনো জানে না তাকে বাঁচালো কে। এই 2 দিনে বাড়ি থেকে বের হয়নি সে। বিকেল হয়েছে, ঘরে থাকতে আর ইচ্ছে করছে না, তাই তো সিনুকে নিয়ে বেরিয়ে পড়লো বাইরে হাঁটতে। আপু তোমাকে চিন্তিত দেখাচ্ছে। তেমন কিছু না, ভাবছি আমাকে বাঁচিয়েছিল কে। আমার মনে হচ্ছে আমি তাকে আগেও দেখেছিলাম আপু। তাহলে সেদিন যে বললি তুই চিনিস না? হ্যাঁ, চিনি না, তবে চেনা চেনা লাগছে। কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছে তারা। রাস্তার দুদিকে বৃষ্টির পানি জমে আছে। হঠাৎই একটা গাড়ি তাদের পাশ ঘেঁষে গেল। চিৎকার করে উঠল নাহার। নোংরা জমে থাকা পানিতে মাখামাখি হয়ে গেছে সে আর সিনো। তাছাড়া আরেকটু হলে এই গাড়িটা লেগে যাচ্ছিল তাদের। গাড়িটা থেমে গেছে। নাহার কাপড় ছাড়তে ছাড়তে এই গাড়ি চালকের গোষ্ঠী উদ্ধার করছে। গাড়ি থামতে দেখে রেগে মেগে তেড়ে যায় সেদিকে। ভেতর থেকে বেরিয়ে আসে ড্রাইভার। গাড়ি কি দেখে চালাতে পারেন না, নাকি চোখ কপালে তুলে গাড়ি চালান? বড়লোকিপনা দেখান। কি করলেন আমাদের অবস্থা? তাছাড়া আরেকটু হলেই যে কোনো দুর্ঘটনা ঘটে যেত। আপনাকে ড্রাইভিং লাইসেন্স কে দিয়েছে? এইটা কি আপনাদের ওই বড় গাড়ি যাওয়ার রাস্তা? ক্ষমা করে দিন আপা, ভুল হয়েছে, আসলে বুঝতে পারিনি এমন হবে। থামছেই না নাহার, একের পর এক কথা শুনিয়েই যাচ্ছে। সিনু একপাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে। ভেতরে বসে থাকা জুনায়েদ সাহেব আর থাকতে পারলেন না, বেরিয়ে এলেন তিনি। ভেবেছিলেন এবার হয়তো মেয়েটা থামবে, কিন্তু ঘটনা ঘটলো তার ভাবনা সম্পূর্ণ উল্টো। বাহ বাহ, এতক্ষণে গাড়ি থেকে বের হওয়ার সময় হলো। এক্ষুনি যদি আমার বা আমার ভাইয়ের কিছু হতো, তার দায়ভার কি আপনারা নিতেন? এক ঝাঁক কথা শুনিয়ে দিয়ে সিনুর কাছে গেল নাহার। এপিট ওপিট করে সিনুকে দেখালো ভালো করে। জুনায়েদ সাহেব রেগে গেলেন।
এতগুলো কথা তাকে শুনিয়ে দিল। ততক্ষণে গাড়ি থেকে আয়েশা বেগমও নেমে পড়েছেন। ভারী অসভ্য মেয়ে তো তুমি। অসভ্য বলায় মাথায় আগুন লেগে গেল নাহারের। দ্রুত বেগে এসে জুনায়েদ সাহেবের সামনে দাঁড়ালো, দাঁত কটমটিয়ে বলল, কাকে অসভ্য বলছেন আপনি? বড়লোক হয়েছেন জন্য যা খুশি করবেন, আর আমরা কিছু বললেই অসভ্য হয়ে যাব? বলুন না, আরেকবার বলুন। নাহারের হঠাৎ সামনে আসায় হকচকিয়ে যায় জুনায়েদ সাহেব। সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই তো সাহস নিয়েই বলল। বললে কি করবে তুমি? এদিক ওদিক দেখলো নাহার, সামনের দিকে পাথর পড়ে থাকতে দেখে চটজলদি হাতে তুলে নিল। আয়েশা বেগম বুঝতে পারলেন নাহার কি করতে চাইছে, তাই তো তিনি আটকে ফেললেন নাহারকে। রাগে ফুসফুস করছে নাহার। শান্ত হও মা, পরের বার থেকে দেখে শুনে গাড়ি চালাবে। তুমি ক্ষমা করে দাও ওকে, তোমাদের কোথাও লাগেনি তো? একেবারে শান্ত হয়ে গেল নাহার। চোখ জোড়া গোল গোল করে আয়েশা বেগমের দিকে পূর্ণ দৃষ্টিতে ফেললো। কানে বাজলো আয়েশা বেগমের বলা মা ডাকটা। আয়েশা বেগম বুঝতে পারলেন না হঠাৎ কিভাবে শান্ত হয়ে গেল মেয়েটা। যে হাতে নাহারের হাত ধরেছেন আয়েশা বেগম, সেদিকে একবার তাকালো নাহার। কি সুন্দর অনুভূতি! আগে তো কখনো কেউ এত মিষ্টি ভাবে তাকে মা বলেনি। আদরে হাতের ছোঁয়ায় নরম হয়ে এলো নাহারের কণ্ঠ। না, আমাদের কিছু হয়নি। গলার এত পরিবর্তন দেখে জুনায়েদ সাহেব মুখ বাঁকালেন। এতক্ষণ কি কর্কশ কণ্ঠ ছিল, কান ঝালাপালা হয়ে যাচ্ছিল তার। আয়েশা বেগম হাত রাখলেন নাহারের গালে। কেঁপে উঠল নাহার। আয়েশা বেগম তৎক্ষণাৎ হাত সরিয়ে দিলেন। তোমার কি শরীর খারাপ লাগছে? চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। না না, আমি ঠিক আছি, আপনারা যেতে পারেন। গাড়িতে উঠে পড়লো সবাই। আয়েশা বেগম যাওয়ার আগে একবার দুবা বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই নাহার জুনায়েদ সাহেবকে দেখিয়ে বলল, আন্টি, ওনাকে বলবেন রাস্তায় নেমে এভাবে কোনো মেয়ের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া না করতে। বয়স হয়েছে তবুও কত তেজ, বড়লোক মানুষ। হেসে ফেললো আয়েশা বেগম। জুনায়েদ সাহেব কটমট করে তাকালো নাহারের দিকে। মুখ বাঁকালো নাহার। জুনায়েদ সাহেব আর আয়েশা বেগমকে চা দিলেন হেলেনা বেগম। বসলেন জুবায়ের সাহেবের পাশে। নাতনি বড় হয়েছে, এভাবে বিয়ের প্রস্তাব আসতেই থাকে। সব কথাই প্রায়ই হলো। জুবায়ের সাহেব প্রশ্ন করলেন, আসিফ মাহমুদ, মন্ত্রী আসিফ মাহমুদ। নড়ে চড়ে বসলেন জুবায়ের সাহেব। মজা করছে ভাবলেন, কিন্তু যখন দেখলেন সত্যি তখন চুপ হয়ে গেলেন তিনি। তার নাতনি কখনোই বিয়েতে রাজি হবে না। রাজনীতি আর রাজনীতিবিদ দুটোকেই ঘৃণা করে নাহার, কিন্তু এখন তিনি এটা জানাবেন কি করে? তার ভাবনার মাঝে আয়েশা বেগম জিজ্ঞেস করলেন, মেয়ে কোথায়? হেলেনা বেগম জানালেন নাহার বাইরে গেছে। হাঁসফাঁস করছেন জুবায়ের সাহেব। কিভাবে তিনি জানাবেন এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। জুনায়েদ সাহেব বুঝলেন কিছু বলতে চাইছেন তিনি। না করে দিবে নাকি এখন? জুনায়েদ সাহেবের মনে হলো জুবায়ের সাহেব কথাটার মাধ্যমে প্রস্তাবটাকে নাকচ করে দিলেন। তিনি কিছুতেই হাল ছাড়বেন না। জুবায়ের সাহেবকে কিছু বলার আগেই দরজার দিকে নজর গেল। দাঁড়িয়ে পড়লেন তিনি। মুখোমুখি দুজন মানুষ একে অপরের দিকে কটমট চোখে তাকিয়ে আছে, পারছে না একে অপরকে চোখ দিয়ে গিলে ফেলতে। নাহার নিজ বাড়ির সামনে সেই গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে চটজলদি বাড়ির ভেতর প্রবেশ করে। শুনতে পায় সব কথা। তখন থেকে রাগে ফুঁসছে, কাপড়ও পাল্টায়নি। জুনায়েদ সাহেব যখন জানতে পারলেন ছেলের পছন্দের মেয়ে এবং তারা যাকে বৌমা করে নিয়ে যেতে এসেছে সেই এই মেয়ে, তখন থেকে মুখটা গোল আলুর মতো হয়ে গেছে। নাহার এতক্ষণে জেনে গেছে যে এনারা আসিফের বাবা মা। কোনো রকম ভনিতা না করেই সোজা সাপটা তাদের মুখের উপর বলল, আমি জানি না। এতক্ষণ রেগে থাকা জুনায়েদ সাহেবের চোখ মুখ মুহূর্তেই থমথম হয়ে গেল। নাহার দেখলো সেই পরিবর্তন, কিন্তু সে নিজের কথায় অনড়। বড়লোক মানুষ, দু চোখের বিষ, তার উপর আবার রাজনীতিবিদ, একেবারেই সম্ভব নয়। আয়েশা বেগম এসে পাশ ঘেঁষে বসলেন নাহারের। এক হাত নিজের দু হাতের মুঠোয় নিলেন। স্নেহ ভালোবাসা মিশ্রিত কণ্ঠে শুধালেন, কেন রাজি হচ্ছ না কেন তুমি মা? আবারও সেই এক অনুভূতি। শক্ত চোখ জোড়া নরম করে তাকালো নাহার আয়েশা বেগমের পানে। নিজেকে ধাতস্থ করে বলল, রাজনীতি আর রাজনীতিবিদ দুটোকেই ঘৃণা করি আমি, আর বড়লোক মানুষদের সহ্য হয় না আমার। যতটা পারলো শক্ত গলায় বলল নাহার। গলে গেলে হবে না, নিজের কথায় অনড় থাকতেই হবে। আয়েশা বেগমের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ঘরে চলে গেল। যাওয়ার আগে জুনায়েদ সাহেবকে মুখ পাকাতে ভুলল না। ভেতরে ভেতরে বেশ অপমানিত বোধ হচ্ছে জুনায়েদ সাহেবের। আবার মেয়েটাকে ছেলের বউ হিসেবে ভালোই লেগেছে।
যে করেই হোক বিয়ে পাকা করে যেতেই হবে, না হলে এই বয়সে এসে বউ ছাড়া হতে হবে। ছেলে তার এক কথার মানুষ, যখন বলেছে এই মেয়েকে বিয়ে করবে মানে করবেই, যে কোনো উপায়ে হোক। এখন যদি সোজা কথায় রাজি না হয় তাহলে তুলে নেওয়া হয়, যেতে ভাববে না। থমথমে পরিবেশ। জুবায়ের সাহেব বেশ ইতস্তত। এমন একটা পরিবারকে না করার দুঃসাহস দেখালো তার নাতনি। তিনি অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন, ক্ষমা করবেন ওর আচরণের জন্য, আমি না হয় বুঝিয়ে বলবো। শরীফা বেগম এসেছিলেন নাহারকে বোঝাতে, যেন কেস তুলে নেয়, কিন্তু তিনি ভেতরের কথা শুনে বাইরে দাঁড়িয়ে যান। শরীর জ্বলে যাচ্ছে। তার একমাত্র ছেলেকে জেলে ঢুকিয়ে এখন বিয়ের কথা চলছে। যদিও বা নাহার রাজি হয়নি, তিনি আর ভেতরে ঢুকলেন না, বাইরে থেকে চলে গেলেন। কি জানি মাথায় কি ঘুরছে তার। কিছুক্ষণ কথাবার্তার পর চলে গেলেন আয়েশা বেগম এবং জুনায়েদ সাহেব। জুবায়ের সাহেবকে রাজি করিয়েছেন তারা, এখন শুধু মেয়ে রাজি হলেও হলো। জুনায়েদ সাহেব ভেতরে ভেতরে একটু রেগে থাকলেও হাসি মুখে কথা বললেন। সন্তুষ্ট জুনায়েদ সাহেব এবং হেলেনা বেগম। জুবায়ের সাহেব বড় বড় পা ফেলে নাহারের ঘরের সামনে এসে দাঁড়ালেন। তিনি স্থির করেছেন আসিফের সাথেই নাহারের বিয়ে দিবেন। ভেতর থেকে দরজা বন্ধ করা, কিছুক্ষণ ডাকাডাকির পরেও খুলল না। অগত্যা তিনি নিজের ঘরে চলে গেলেন। ফোনে হাতে রাগে আগুন হয়ে আছে নাহার। গরম মেজাজ আরো গরম করতেই আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা পড়তেই আরো রেগে উঠেছে নাহার। মেসেজটায় গুটি গুটি অক্ষরে লেখা, আদ্রিতের প্রেম পুকুরে প্রেয়সী তুমি। বুঝতে বাকি রইল না নাম্বারটা কার। আমাকে কি বাজারের মেয়ে পেয়েছেন মিস্টার মাহমুদ? রাজনীতিবিদদের জানা আছে আমার, তাদের স্বভাব চরিত্র কেমন। এখনো বলছি, আমার সাথে অন্তত এসব ভালোবাসার খেলা খেলতে আসবেন না। আমি কোনো বাজারের পণ্য নই। নিজেকে কি ভাবেনটা কি আপনি? টাইপ করে আসিফের নাম্বারে সেন্ড করলো। তারপর নাম্বার সরাসরি ব্লক করে ফোনটা বিছানায় আছাড় মেরে ওয়াশরুমে ঢুকলো। একজন মন্ত্রী কিভাবে এমন হতে পারে? নাহারের সন্দেহ হয়, এ আসলেই মন্ত্রী তো। নাহারের মনে একবার উকি দেয়, যদি তার বা তার ফ্যামিলির কোনো ক্ষতি করে। এসব রাজনীতিবিদের তো হাত অবশ্যই কাঁপবে না। আবার পরক্ষণে ভাবে, দেশে কি কোনো আইন নেই নাকি, যতই মন্ত্রী হোক না কেন। অগ্নিরূপেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে আদ্রিত। আর্য থমথমে মুখে বসে আছে। নাহারকে মেসেজ দিয়ে মিটিংয়ে গিয়েছিল আদ্রিত। এসেই দেখে নাহারের নাম্বার থেকে রিপ্লাই এসেছে। মনের আনন্দে রিপ্লাই দেওয়া মেসেজটা একটু জোরেই পড়া শুরু করে। কয়েকটা শব্দ উচ্চারণ করেই থ হয়ে যায়। আর্য উপস্থিত থাকায় তারও কানে যায়। আদ্রিতের মনে চাচ্ছে এক্ষুনি ঠাটিয়ে চর মারতে নাহারকে। কি সাহস ওই মেয়ের! মেয়েটা কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলল না এটা? অতিরিক্ত রাগের ফলে শরীর কাঁপছে। মেয়েটাকে ভালোবেসে আপন করতে চাইছে, কিন্তু মেয়েটা তাকে কি ভাবছে? উঠে দাঁড়ায় আদ্রিত। মেয়েটার মুখোমুখি এক্ষুনি হতে হবে। আর্য বুঝলো কোনো ঝড় ঝামেলা হতে চলেছে। সে থামাতে চেষ্টা করলো, কিন্তু তাকে সম্পূর্ণ উপেক্ষা করে আদ্রিত বেরিয়ে গেল পার্টি অফিস থেকে। সাথে কোনো গার্ড না নিয়েই হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করলো। সন্ধে প্রায় হয়ে এসেছে। চোখ মুখ লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের ফলে। পেছনে দুহাত ভাঁজ করে পায়চারি করছে জুনায়েদ সাহেব, মুখ থমথমে। আয়েশা বেগম গেছেন জাবা বেগমকে খাওয়াতে। জুনায়েদ সাহেব ভাবছেন কিভাবে নাহারকে রাজি করানো যায়। জুতো শব্দ করে বাড়িতে প্রবেশ করলো আসিফ। বোঝাই যাচ্ছে কি পরিমাণ রেগে আছে। জুনায়েদ সাহেবের ফোন কলেই নাহারের বাড়ির কাছ থেকে গিয়ে ফিরে এসেছে, নাহলে আজকে কিছু একটা করে ফেলতো। ধপ করে সোফায় বসলো, এক হাত ঠেকালো কপালে। নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। জুনায়েদ সাহেবও নিজের হাঁটা থামিয়ে দিলেন, অসহায় মুখে তাকালেন ছেলের দিকে। আসিফ জানে না নাহারকে দেখতে তার বাবা মা গিয়েছিল। জুনায়েদ সাহেব জানায় তারা গিয়েছিল। আসিফের মুখের পরিবর্তন হলো, খুশি খুশি দেখলো। হয়তো ভেবেছে নাহার রাজি হয়েছে। অন্তত উৎফুল্ল কণ্ঠে বলল, বিয়ের তারিখ ঠিক করেছো? জুনায়েদ সাহেব আসিফের থেকে নজর সরালেন, চোরা চোখে আবার তাকালেন। আসিফ বেশ হাসি মুখে তার উত্তরের অপেক্ষা করছে। জুনায়েদ সাহেব করুণ গলায় বললেন, মেয়ে রাজি হলে তো বিয়ে তারিখ ঠিক করব। বাবার কথার অর্থ তৎক্ষণাৎ বুঝে ফেললো আসিফ। কিছু মুহূর্ত আগের চেপে যাওয়ার রাগ তত্তরিয়ে উদয় হলো। নাহার যে রাজি হবে না সেটা তো তার জানা। বেকার খুশি হয়েছিল। এটা বলতে তুমি আমাকে জরুরি তলব করলে? হ্যাঁ, আবার না। মানে? রুকুচকে বলল আসিফ। আরজু ফোন করেছিল। আসিফের আর বুঝতে বাকি রইল না তাকে কেন এভাবে ডাকা হয়েছে। আরজুকে একবার শুধু হাতে পাক। ও বাড়িতে মা আর ফুপুকে নিয়ে আজকে উঠছি আমরা। শর্ত ছিল বিয়ে ঠিক করতে না পারলে মাকে নিয়ে আলাদা হব আমি। বাঁকা হেসে বলল আসিফ। চুপসে গেলেন জুনায়েদ সাহেব।
আয়েশা বেগম ততক্ষণে জামা বেগমকে খাইয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়েছেন। করুণ মুখে তাকালেন জুনায়েদ সাহেব। ফিক করে হেসে ফেললেন আয়েশা বেগম। আসিফ উঠে নিজের ঘরের দিকে চলে গেল। এখন একটা লম্বা শাওয়ার নেওয়া প্রয়োজন। আসিফ যাওয়ার পরে তেতে উঠলেন জুনায়েদ সাহেব। এই ছেলে কিছুই আমার নয়, হতেই পারে না। হাসপাতালে নিশ্চিত বদল হয়েছে। নাহারদের বাড়িতে মোট 4টা ঘর। একটা ঘরে নাহার, একটা ঘরে সিনু, আর একটাতে দাদা দাদি থাকে এক ঘরে। আরেকটা ঘর ফাঁকা। না, ফাঁকা নয়, নাহারকে প্রায় সেই ঘরে দেখা যায়, বাকি সময় তালা দেওয়া থাকে। বাড়ির কেউ সে ঘরে ঢুকে না। এই বাড়িটা তার দাদুর তৈরি করা। এককালে তাদের নামও বড় লোকের খাতায় ছিল। আলিশান বাড়িতে তারা থাকতো, কিন্তু সব এখন অতীত মাত্র। এই বাড়িটাও কম আলিশান নয়, সবকিছুই আছে। অন্ধকার ঘরে ড্রিম লাইটের সবুজ আলো জ্বলছে। ঘুমে কাদা সিনু। নাহার মেঝেতে বসে দুহাত বিছানায় ভাঁজ করে সিনুর মুখ পানে চেয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করছে। একদম নিঃশব্দে বসে রইল নাহার। গড়িয়ে পড়লো চোখ বেয়ে নোনা জল। সময় কাটলো। ঘড়িতে রাত 3টে। নিঃশব্দে সিনুর কপালে ছোট্ট করে ওষ্ঠ ছুঁয়ে ঘর ছাড়লো নাহার। নিজের ঘরে এলো। ঘরের দরজা দিতে গিয়েও থেমে গেল নাহার। ঘরে কারো অস্তিত্ব টের পাচ্ছে। পেছনে কেউ দাঁড়িয়ে আছে মনে হলো। কোনো একটা কিছু আন্দাজ করতেই তড়িতে হাত মুঠ করে পেছনে ঘুরলো, ঘুষি মারলো। আর্তনাদ করে উঠলো কোনো এক পুরুষালী কণ্ঠ। বেশ কিছুক্ষণ থেকে আর্য তাকিয়ে আছে আদ্রিতের দিকে। আদ্রিত নিজের কাজে মগ্ন। সে একবার খেয়াল করেছিল আর্য তার দিকেই তাকিয়ে আছে। আর্য আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলো না। সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করেই ফেললো, আপনার নাকে কি হয়েছে স্যার? অতি সাধারণ একখানা প্রশ্ন, কিন্তু আদ্রিত তার পানে এমন ভাবে তাকালো যেন এক্ষুনি কাঁচা গিলে খাবে। ভরকালো আর্য। বুঝতে পারলো না ভুল কোথায় করলো, যার কারণে এইভাবে তাকাচ্ছে। আদ্রিত ফোনের স্ক্রিনে একবার দেখে নিল নিজের মুখ। নাকের উপর ছোট্ট ব্যান্ডেজ, চারপাশ লাল হয়ে আছে। আবারও কাগজপত্রে মুখ ডুবালো আদ্রিত। আর্য সন্ধিয়ান দৃষ্টিতে একবার তাকিয়ে নিজ কাজ শুরু করলো। কিছু সময় পেরোনোর পর পার্টি অফিসে কয়েকটা ছেলেকে দেখা গেল। আদ্রিত ভ্রুকুচকে তাদের দিকে তাকালো। ছেলেগুলো বেশ ভীত হয়ে দাঁড়িয়ে আছে। আর্য সময় ব্যয় না করে তাদের এখানে আসার কারণ জিজ্ঞেস করলো। তাদের উত্তর শুনে রেগে হাত মুষ্টিবদ্ধ করলো আদ্রিত। সবেমাত্র একটা টিউশন শেষ করে আরেকটাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নাহার। কড়া রোদ মাথায় যাচ্ছে সে, কাঁধে ব্যাগ। আরো আধা ঘন্টা সময় আছে। পছন্দের সেই রেস্টুরেন্টে প্রবেশ করলো। সেখানে প্রায় সবাই তাকে চেনে। দীর্ঘ কয়েক বছর থেকে সেই রেস্টুরেন্টে রেগুলার কাস্টমার। প্রতিদিন 1 কাপ কফি ছাড়া আর কিছুই অর্ডার করে না। একটু শান্তির জন্য এখানে আসা। যে টেবিলটায় বসে নাহার, সেখানে আজ আরেকজনকে উপস্থিত পেল। মুখ ঘুরিয়ে বসে আছে লোকটি। নাহার বুঝতে পারলো না কে। এগিয়ে গেল। লোকটি ফিরলো তার দিকে। অবাক হলেও স্বাভাবিক থাকলো নাহার। বসলো। লোকটি কফি খাচ্ছে। তুই এখানে কেন আসতে পারি না? তা কেন পারবি না? অস্বস্তি হচ্ছে নাহারের। সেটা তার মুখ দেখে যে কেউ বলবে। লোকটি তার দিকে তাকিয়ে মুচকি হাসলো। অস্বস্তি হচ্ছে না। আগের কথা এখনো মনে রেখেছিস? ভুলে যাও সব। আশ্চর্য হলো নাহার। লোকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। পরিবর্তন হয়েছে। আগে চঞ্চল ছিল, এখন গম্ভীর হয়েছে লোকটি। মুখে দাড়ি রেখেছে, কিন্তু কথার গম্ভীরতা ঠিক আগের মতোই আছে। ওভাবে দেখছিস যে প্রেমে পড়ে যাবি। হেসে ফেললো নাহার এবং লোকটি। ধীরে ধীরে সব অস্বস্তি কেটে গেল নাহারের। রাফিদ, তুই হঠাৎ বিদেশে ছিলি না? আজকে ফিরেছি। ভাবলাম প্রথম রিজেক্ট হয়েছি, যার জন্য তার সাথে একটু দেখা করে আসি। ভাবা যায় রে, রাফিদ চৌধুরীর জন্য পাগল মেয়েরা তাকে কেন এক রমণে রিজেক্ট করেছে। গম্ভীর হলো নাহার। তো যার জন্য রিজেক্ট করেছিলি তাকে বিয়ে করে ফেলেছিস নিশ্চয়? চোখ ছোট ছোট করে তাকালো নাহার। রাফিদ প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলো। বুঝলো কথাগুলো বলা ঠিক হয়নি। কিছুক্ষণ নীরবতা। সময় লাগলো দুজনের স্বাভাবিক হতে। স্বাভাবিক হওয়া মাত্রই সে ভার্সিটির লাইফে যেন দুজন ফিরে গেল। উচ্চস্বরে হাসি মজা শুরু করলো। রেস্টুরেন্টে এতদিন নাহারকে যারা দেখেছে তারা অবাক হলো না, কারণ আগেও এদের এভাবে দেখতো। মাঝেই কি যে হলো, 2 বন্ধু আলাদা হয়ে গেল। এখন আবার একসাথে দেখে খুশি হয়েছে তারা। কিছুক্ষণ আড্ডা দিয়ে টিউশনের উদ্দেশ্যে বেরিয়ে গেল নাহার। রাফিদ চোখ বুঝে চেয়ারে হেলান দিল, ডুব দিল পুরনো স্মৃতিতে। ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড তারা। বন্ধুত্বের শুরু থেকেই নাহারের প্রতি আলাদা অনুভূতি অনুভব করত রাফিদ। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে সে নাহারকে ভালোবাসে। সময় অপচয় করেনি সে।
জানিয়েছিল নাহারকে, এমনকি প্রপোজও করেছিল। সেদিন নাহার তাকে প্রথমবার জানিয়েছিল নাহারের ভালোবাসার মানুষ আছে। বন্ধুত্বে চির ধরেছিল তাদের। নাহার স্বাভাবিকই ছিল, তবে রাফিদ নিজে যোগাযোগ বন্ধ করে দেয় নাহারের সাথে। পাড়ি দেয় বিদেশে। আজ 2 বছর পর ফিরেছে সে। ভেবেছিল তার উপর নাহারের রাগ থাকবে, কিন্তু না, মেয়েটা তার সাথে স্বাভাবিক ব্যবহারই করলো। রাস্তায় হাঁটছে আর পুরনো কথাগুলোই ভাবছিল নাহার। রাফিদের সামনে স্বাভাবিক থাকলেও এখন যেন কেমন কষ্টগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। বার কয়েক আওড়ালো রাফিদের বলা কথাটা, যার জন্য রিজেক্ট করেছিলিস তাকে বিয়ে করেছিস। নাহারের বলতে ইচ্ছে করেছিল, তাকে আমি কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছি। নিজের কষ্টগুলোকে নিজের মধ্যে সযত্নে রেখেছে সে। শরীফা বেগম স্বামী আঞ্জুল সাহেব সহ থানায়। আঞ্জুল সাহেবকে দেখে মনে হচ্ছে তার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ছেলেকে ছাড়ানোর। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আয়েশা বেগমকে। ভার্সিটির পথেই যাচ্ছে আদৃত। ভার্সিটির 60% ডোনার সে। ছেলেগুলো এসেই তাকে ভার্সিটিতে হওয়া কোনো ঝামেলার কথা বলেছিল। তখন থেকে রেগে আগুন। নাকের উপর থেকে ব্যান্ডেজখানা একটানে খুলে ফেললো। সেখানে হাত দিচ্ছে আবার হাত নামাচ্ছে। এভাবে তাকে কেউ দেখলে কি ভাববে? অবশ্যই ভাবার কি আছে। মাস্ক দ্বারা আবৃত থাকে সে সবসময়। দেখে কোনো উপায়ও নেই কারো। দাঙ্গা শুরু হয়েছে ভার্সিটিতে। বিরোধী দলের ছেলেপেলেরা শুরু করেছে। এত ছোট একটা বিষয়ে আদ্রিতের যাওয়ার কোনো মানেই হয় না, কিন্তু এবার সে নিজেই যাচ্ছে। বেশ কয়েকবার এই ভার্সিটিতে দাঙ্গা হয়েছে। প্রতিবাদ দলের লোকেরাই সামলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আধা ঘন্টা লাগলো ভার্সিটি পৌঁছাতে। স্টুডেন্ট নেই বললেই চলে, হয়তো তারা দাঙ্গা হওয়ার কারণেই সরে গেছে। 2 দলের ছেলেপেলেরা শুধু আছে। আরো 2 জনকে দেখলো আদৃত, কিন্তু পাত্তা দিল না। লোকটা বোধহয় এতে রেগে গেল। প্রিন্সিপাল রুমে সে সহ লোকটি গেল। ইতিমধ্যে তাদের আগমনে মারপিট থেমে গেছে। বিরোধী দলের নেতা রাফিয়া চৌধুরী আর আদৃত সামনাসামনি বসলো। একে অপরের উপর তীক্ষ্ণ নজর তাদের। প্রিন্সিপালকে বিরক্ত দেখাচ্ছে। প্রতিদিনের এসবে মারাত্মক বিরক্ত তিনি। এক পর্যায়ে সবকিছু ঠিক করা হলো। এবার আদৃতের আগমনে যেন সবাই একটু বেশি ভয় পেয়েছে। হুমকি দেওয়া হলো, কোনো স্টুডেন্ট নেক্সট টাইম এসবে জড়ালে তাদের সরাসরি রেস্ট্রিকেট করা হবে। গেটে গিয়ে আবারও মুখোমুখি হলো রাফিয়া তার আদৃত। একসময় বন্ধু ছিল তারা, এখন একে অপরের বিরোধী দলের 2 নেতা। একজন সফলতা পেয়ে শাসন করছে, আরেকজন হেরে ব্যথা পাওয়া বাঘের ন্যায় হিংস্র হয়ে আছে। না, কোনো কথা হলো না তাদের মধ্যে, কিন্তু চোখে চোখে ঠিকই একে অপরের উপর হিংস্রতা প্রকাশ করলো। রাফিয়া স্থান ত্যাগ করলো দলের ছেলেগুলোর সাথে। আদৃত গাড়িতে উঠতেই যাবে, তার আগে নজর গেল দূরে দাঁড়ানো এক মেয়ের দিকে। থমকে দাঁড়ালো সে। মেয়েটার পরনে নীল ড্রেস, আদৃতের প্রিয় রং। বেনি সামনে রাখা। হঠাৎই ভীত হয়ে উঠল আদৃতের চোখ। কি আশ্চর্য, ভয়হীন চোখে ভয়। সাধারণত কোনো কিছুর ভয় নয় তো কাউকে হারানোর ভয়। ঝাঁকুনি দিয়ে উঠল তার পুরো শরীর। সাথে থাকা আরজুর নজরও পড়ল দূরে। তার মধ্যেও এই প্রতিক্রিয়া দেখা গেল। অবশ হয়ে আসা পা জোড়া নড়ছেই না, কিন্তু তবুও ছুটছে আদৃত। পেছনে গার্ড আর আরজু। জুনায়েদ সাহেবের সাথে রাস্তায় দেখা হয় নাহারের। না, কাকতালীয় নয়, জুনায়েদ সাহেবের প্ল্যান ছিল। ভাবটা এমন ধরেছে যেন কাকতালীয় ভাবেই দেখা হলো। নাহার প্রথমে আশ্চর্য হলেও পরে বুঝতে পারে মন্ত্রীর বাবা নিশ্চয়ই এই পথে এমনি এমনি আসবে না। শোনো মেয়ে। ব্যাস হয়ে গেল। চট করে মাথা গরম হয়ে গেল নাহারের। বাপ ছেলে মিলে কি পেয়েছেন? মেয়ে মেয়ে, আমার কি নাম নেই? জুনায়েদ সাহেব চোখ পিটপিট করলেন। নাহার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তাকে অগ্নি চোখে দেখছে। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা নাহারের। জুনায়েদ সাহেব টিস্যু এগিয়ে দিলেন, কিন্তু নিল না নাহার। মুচকি হাসলেন জুনায়েদ সাহেব। মেয়েটাকে বেশ লেগেছে। ছেলেকে শায়েস্তা করার জন্য হলেও এই মেয়েকে বৌমা বানিয়েই যেতে হবে। ছেলেকে শায়েস্তা করার জন্য হলেও এই মেয়েকেই বউ বানিয়ে নিয়ে যেতেই হবে। নাহারের টিউশন করাতে যেতে দেরি হচ্ছে। বারবার হাতে পড়া ঘড়ি দেখছে। চোখ মুখ শক্ত করে জুনায়েদ সাহেবকে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে বড়লোক আঙ্কেল। জুনায়েদ সাহেব হা করে তাকালেন। এটা কেমন সম্বন্ধ? বুঝতে পারলেন নাহারের তাড়া আছে। শোনো মা, তোমাকে আমার ছেলের বউ বানিয়ে নিয়ে যাবই। এটা তোমার হবু শ্বশুরের চ্যালেঞ্জ। নাক মুখ কুচকে ফেললো নাহার। বিড়বিড় করে শুধালো, পাগলের পরিবার। জুনায়েদ সাহেব চলেই যাচ্ছিলেন, কিন্তু পেছন থেকে নাহারের আত্মচিৎকার শুনে থ মেরে দাঁড়িয়ে গেলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে ছিটকে পড়লেন। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেলেন তিনি। নাহার একবার দেখলো এসিড ছোড়া মানুষটার দিকে। বাইক নিয়ে ততক্ষণে পালিয়ে গেছে। জায়গাটা ঘিরে ফেলেছে আশেপাশের মানুষজন।
নাহার হাতের এক পাশ সহ গলার কিছুটা অংশ জ্বলে যাচ্ছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র লক্ষ্য নেই। জুনায়েদ সাহেবের কিছু হলো নাকি সেদিকে তার মনোযোগ নিয়ে নিচে পড়ার কারণে আরো ব্যথা অনুভব হচ্ছে। জুনায়েদ সাহেবকে ধাক্কা না মারলে হয়তো এই সিটে তিনি ঝলসে যেতেন। উপস্থিত মানুষজন দেখছে কিন্তু এগিয়ে আসছে না। সবার বিট ঠেলে বাবার মাথার কাছে এসে বসলো আদৃত। আরজুরা সহ মিলে গাড়িতে তুললো। কি ব্যাকুলতা বাবার জন্য! নাহার তা দেখে মিষ্টি হাসলো। তার দিকে এখনো নজর পড়েনি আদৃতদের। তাচ্ছিল্য হাসলো সেটা দেখে নাহার। ওনার এক পাশ দিয়ে হাতে চেপে ধরলো। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে তার। এই বুঝি দুনিয়ার মায়া ত্যাগ করবে। আধো আধো চোখ খুলে দেখলো কিভাবে জুনায়েদ সাহেবকে গাড়িতে তুলছে। আদৃতের চোখের পানি আর সহ্য করতে না পেরে গগন বিদারী চিৎকার করে উঠল নাহার। বন্ধ হয়ে গেল নাহারের চোখ। লুটিয়ে পড়ল সে। এমন একটা অবস্থাতেই আশেপাশের মানুষজন চেয়ে থেকে দেখলো, এগিয়ে এলো না কেউ। আদৃতের মুখে তখন মাস্ক বিদ্যমান। তুহিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গালের ক্ষতগুলো দেখছে। কিভাবে মেরেছিল তাকে মন্ত্রী! হিংস্র দেখাচ্ছে তুহিনকে। হাতে ছোট্ট কাচের বোতল। বেঁচে গেলি তো, কিন্তু পরের বার আর বাঁচবি না। খুব দেমাক না তোর? যদি রুপি না থাকে তাহলে কিসে দেমাক দেখাবি? শরীফা বেগম খাবার প্লেট হাতে ঘরে ঢুকলেন। তুহিন লুকিয়ে ফেললো বোতলটা। মায়ের কাছে গিয়ে বসলো। শরীফা বেগম হাতে তুলে খাওয়াচ্ছেন। হাসি মুখে খাচ্ছে তুহিন। কতটা শুকিয়ে গেছে সেই কয়দিনে বাবা? আরে না, তুমি ভুল দেখছো। ওই যে অপারেটার জন্য তোকে এতদিন জেলে থাকতে হলো, ছাড়বো না আমি ওকে। রেগে গজগজ করে বললেন শরীফা বেগম। তুহিন বাঁকা হাসলো, তবে শরীফা বেগমের আড়ালে। সে মুখটা নিচু করেই বলল, এসব তুমি কি বলছো মা? আমি ভালোবাসি নাহারকে। ওর সাথে বিয়ে হবে, ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। এসব ভেবো না, ভুল। আমি বলেছিলাম তাই শান্তি পেয়েছি। আমি তো ওকে বাড়িতে নিয়ে আসছিলাম ও একার জন্য, কিন্তু ও আমাকে ভুল বুঝে জেলে পাঠালো। সেটা কোনো ব্যাপার না, ভালোবাসা তো। শরীফা বেগম খাওয়ানো শেষ করে মাথায় হাত বুলিয়ে দিলেন তুহিনের। ভেতরে রাগ ভেতরে রেখেই তিনি বললেন, এখনো তুই এই অপয়াটাকে বিয়ে করতে চাইছিস? আপায় বলো না, তোমার তো ভাতিজি। রাগে গজগজ করতে করতে ঘর ছাড়লেন শরীফা বেগম। দরজা বন্ধ করে দিল তুহিন। বিশ্রী হেসে উঠল। নিজেকে নিজেই বলল, আরে তুহিন, তোর তো ফিলিংসের কাজ করা উচিত। এত ভালো অভিনয় করতে পারিস। চোখ জোড়া খিচে বন্ধ করে আছে নাহার। তার পাশে দাঁতে দাঁত চেপে আদৃত। আদৃতের এক হাত খামচে ধরেছে নাহার। নখগুলো বসে যাচ্ছে আদৃতের হাতে। ডাক্তার সাহেব কিছুক্ষণ আগে ধমকেছে নাহারকে, কারণ নাহার পোড়া জায়গায় কাপড় চেপে ধরেছিল। হাসপাতালে তাকে নিয়ে আসার পরপরই জ্ঞান ফিরেছে। ডাক্তার সাহেব এখন তার পোড়া জায়গাগুলো ড্রেসিং করছে। তেমন গুরুতর ক্ষত না হলেও গলা এবং হাতের খানিকটা পুড়ে গেছে। ঠিক সময় সরে না গেলে হয়তো বড় সড়ো কোনো ক্ষতি হতো। নাহারের প্রতিটা আর্তনাদ যেন কাঁপন ধরাচ্ছে আদৃতের বক্ষস্থলে। বুকের মধ্যে তীব্র ঢেউ উঠেছে। নাহারের প্রতিটা কষ্টের ভাঁজ অনুভব করছে আদৃত। কষ্ট যেন নাহারের নয়, আদৃতের হচ্ছে। ড্রেসিং শেষে ডাক্তার সাহেব ব্যান্ডেজ করে চলে গেলেন। অতঃপর চোখ খুলল নাহার। তার সামনের বেডে জুনায়েদ সাহেব, মাথায় ব্যান্ডেজ করা অবস্থায়। এত সময় পর নাহারের অনুভব হলো সে কোনো কিছু শক্ত করে চেপে ধরে আছে। নজর পড়ল আদৃতের হাতের উপর। ছোপ ছোপ রক্ত জমা হয়েছে, অথচ আদৃত স্বাভাবিক ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে না ভেতরের অবস্থা কি। তাড়াতাড়ি হাত ছেড়ে দিল নাহার। এই প্রথম আদৃতকে ভয় লাগছে তার। কিছুক্ষণ আগেই ডাক্তারের সাথে তাল মিলিয়ে কতগুলো ধমক দিয়েছে তাকে। নাহার স্পষ্ট অনুভব করেছিল আদৃতের কষ্ট, কিন্তু পাত্তা দেয়নি। এখন কেমন বোধ করছো মা? জুনায়েদ সাহেবের স্নেহ ভরা কণ্ঠ। নাহার ঝটপট উত্তর দিতে চাইল, কিন্তু পারল না। গলার ব্যথায় কুকিয়ে উঠল। ব্যস্ত হয়ে গেল আদৃত এবং জুনায়েদ সাহেব। আদৃত এক হাত নাহারের গালে রেখে অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে? ব্যথা করছে? ডাক্তার ডাকবো? নাহারের ফ্যালফ্যাল দৃষ্টি। অপ্রত্যাশিত যত্নে হতবাক নাহার। গলা এবং হাতের যন্ত্রণা তাকে শারীরিকভাবে দুর্বল করে তুলেছে, কিন্তু আদৃতের হঠাৎ স্পর্শ এবং কণ্ঠের উদ্বিগ্নতা তার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আদৃতের উষ্ণ হাতের ছোঁয়ায় ব্যথার মাঝেও এক ধরনের শান্তি অনুভব করল নাহার। মনের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই অনুভূতি যেন মনের অন্ধকার কোণে লুকিয়ে থাকা আবেগকে জাগিয়ে তুলছে। শব্দহীনভাবে সে তার মনের গভীরে কিছু অনুভব করছে, কিন্তু সেই অনুভূতির ভাষা তার কাছে অধরাই থেকে যাচ্ছে। নাহারের জবাব না পেয়ে আরো অস্থির হয়ে উঠেছে আদৃত। ডাক্তারকে ডাকার উদ্দেশ্যে পা বাড়াতেই নাহার টেনে ধরে তার হাত।
বোঝায় সে কথা বলতে পারছে না। শান্ত হয় আদৃত, বুঝতে পারে নাহারের অবস্থা। নাহার হাত সরিয়ে নেয়, মুচকি হাসে আদৃত। নাহারের হঠাৎ ছোঁয়ায় আদৃতের মনে এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। নাহারের হাত ধরে থাকে থামানোর এই আকস্মিক মুহূর্তে আদৃতের মনে গভীর এক ধরনের অদ্ভুত মাধুর্য এবং শান্তি বয়ে যায়। তার অস্থিরতা মুহূর্তেই কেটে যায়, আর হৃদয়ের কোথাও একটা উষ্ণতার ঢেউ উঠে আসে, যা নাহারের স্পর্শের মাধ্যমে সরাসরি অনুভব করতে পারছে সে। জুনায়েদ সাহেব বেড থেকে নেমে পড়েন। তাকে বাধা দিতে চায় আদৃত, কিন্তু জুনায়েদ সাহেব মানেন না। নাহারের সামনে এসে দাঁড়ান, হাত রাখেন নাহারের মাথায়। এই মুহূর্তে নাহার একদম শান্ত বাচ্চাদের মতো হয়ে আছে। আজ হঠাৎ তার জীবনে বাবার অপূর্ণতা অনুভব করছে। এই মেয়ে, মুখটা এরকম বাংলার পাঁচ করে আসো কেন? মুখ বাঁকিয়ে বললেন জুনায়েদ সাহেব। ঘোর কেটে গেল নাহারের। মুখ বাঁকালো সে। কি ভেবেছিল, আর কি হলো? জুনায়েদ সাহেব আড়ালে মুচকি হাসলেন। নাহার বলতে চাইলেও হয়তো কিছু, কিন্তু ধমকে উঠলেন জুনায়েদ সাহেব। মুখটা কুঁচকে বললেন, এরকম অবস্থায় আমার সাথে ঝগড়া করতে চাইছো? চুপ, একদম চুপ। তাজ্জব বনে গেল নাহার। চোখ রাঙিয়ে তাকালো জুনায়েদ সাহেবের দিকে। জুনায়েদ সাহেব পাত্তা দিলেন না, বেশ ভাব নিয়ে বসলেন নাহারের সামনে। এদিকে নাহার তেলে বেগুনে জ্বলেও যাচ্ছে। আদৃত নিজের হাসি নিয়ন্ত্রণই করতে পারছে না বাবার প্রেয়সীর কাণ্ড দেখে। কিন্তু এখানে হেসে ফেললে মোটেও চলবে না, পরে না দুজনই তার মাথার উপর নাচে। আদৃতের মনের মধ্যে প্রশ্নগুলো দলা পাকিয়ে আছে। বাইকে কি ছিল ওটা? দেখে তো মনে হয়নি তার বাবার ক্ষতি করতে এসেছিল। আদৃত ভালো করে মনে করে দেখে জুনায়েদ সাহেব নাহারের সামনে ছিল। বুঝতে পারে নাহারের দিকেই এসিডটা ছোড়া হয়েছিল। চৌধুরী বাড়ি। আয়োজন হচ্ছে বাড়ির ছোট ছেলের দীর্ঘ কয়েক বছর পর দেশে ফেরার কারণে। মিসেস রুবানা বেগম ছেলে আসার খুশিতে তার পছন্দের সব কিছু রান্না করেছেন। বাড়ির কেউই আজ বাইরে যায়নি, অপেক্ষা করছে চৌধুরী বাড়ির ছোট ছেলের জন্য। বাড়ির বাইরে গাড়ির হর্নের আওয়াজ কানে আসতেই রাফিয়াত এবং রুবানা চৌধুরী ছুটে গেল সেদিকে। গাড়ি থেকে নামলো রাফিদ। রুবানা বেগম জড়িয়ে ধরলেন ছেলেকে। রাফিদও এত বছর পর মাকে পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল। কিছুক্ষণ চলল মা ছেলের কান্নার কাহিনী। রাফিয়াদের কাছে এসে তাকে জড়িয়ে ধরল রাফিদ। আদরের ভাইকে পেয়ে চোখ ছলছল করে উঠল রাফিয়াদের। নিজের জীবনের থেকেও এই ভাইকে সে ভালোবাসে বেশি। অবশেষে মনে পড়ল আমাদের কথা। কাপা কাপা রাফিয়াদের গলা শুনে হেসে ফেলল রাফিদ। ভাই এবং মাকে নিয়ে বাড়িতে ঢুকলো। চাচা মামারা সবাই এসেছে। মিস্টার মিজান চৌধুরী সোফায় বসে আছেন। তার মধ্যে এসবের কোনো প্রভাব নেই। জোরপূর্বক হেসে বাবার সাথে কথা বলল রাফিদ। অল্পতেই সীমাবদ্ধ থাকলো। সকলের সাথে কথা বলে ঘরে গেল। আগে থেকে তার ঘর পরিষ্কার করে রেখেছেন রুমানা বেগম। রাফিদ যাওয়ার পর চোখ মুখ রাগে লাল হয়ে গেল রাফিয়াদের। মিজান সাহেবের দিকে রক্তলাল চোখে তাকালো। মুখ ফিরিয়ে নিলেন তিনি। রুবানা বেগম সামলে নিলেন রাফিয়াতকে। ভাইয়ের কথা ভেবে শান্ত হয়ে গেল সে। চাইছে না আজকে কোনো ঝামেলা হোক। রাত যত গভীর হচ্ছে নাহারের মন ততই অস্থির হয়ে উঠছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মন্ত্রীর মুখ। নিজের মধ্যে আছে অন্য এক নাহারকে খুঁজে পাচ্ছে। মাথা থেকে যতবার ঝেড়ে ফেলতে চাচ্ছে, ভাবনাগুলো ততবারই যেন আরো বেশি করে চলে আসছে। আর্য তাকে বাড়িতে দিয়ে গেছে। আদৃত নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু অমত করেছে নাহার। ফলস্বরূপ রেগে আগুন হয়ে জুনায়েদ সাহেবকে নিয়ে চলে গিয়েছিল আদৃত। বাড়িতে এসে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নাহারকে। কোনোভাবেই সামলে নিয়েছে, আসল ঘটনা বলেনি। বৃদ্ধ দাদা দাদি চিন্তা করবে বিধায়। এসবের মাঝে হঠাৎ মনে হলো সে বাইকে থাকা ছেলে দুজনের কথা। পেছনে যে ছিল সে এসিড ছুঁড়েছিল তার দিকে। হেলমেট পরে থাকায় নাহার চিনতে পারেনি। অবশ্য চেনা চেনা মনে হয়েছে তার। বাইকে ছেলেটার কথা ভাবলে কোনো একজনের মুখ মনে হচ্ছে। নাহার বিছানায় শুয়ে আছে। চোখের পাতা বারবার ভারী হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না। মাথার মধ্যে যেন ঝড় বইছে। মন্ত্রীর মুখ বারবার সামনে ভেসে উঠছে, সঙ্গে সেই বাইক চালকের দৃশ্য। ছেলেটার চেহারা স্পষ্ট দেখা যায়নি, কিন্তু পেছনের ছেলেটা যেটা এসিড ছুঁড়ে মারলো তার আচরণে কিছু একটা পরিচিত লাগছে। নাহার যতই ভাবছে ততই তার সন্দেহ আরো গভীর হচ্ছে। মাথা থেকে কিছুতেই দূর করতে পারছে না সে এই চিন্তাগুলো। নাহারও ততক্ষণে একটা সিদ্ধান্তে পৌঁছে গেছে। এতদিন নিজের মনকে বুঝিয়েছে, সবকিছু মেনে নিয়েছে, কিন্তু আজ সে আর থেমে থাকতে চায় না। তার মনও বিদ্রোহ হয়ে উঠেছে। নাহার জানে এই আক্রমণের পেছনে কেউ আছে, আর সে কেউ একজন তাকে ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু নাহার এখন ভয় পেতে চায় না। সে প্রতিরোধ করবে।
যে করে হোক সত্যিটা বের করবে সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে বসে, ফোনটা হাতে নেয়। কারো কাছে সাহায্য চাইতে ইচ্ছে করে, কিন্তু সাথে সাথেই থেমে যায় মন বলছে এই যুদ্ধে তাকে একাই লড়তে হবে। তার সামনে যেন অনেকগুলো পথ খুলে যাচ্ছে, কিন্তু কোনটা বেছে নিবে তা ঠিক বুঝতে পারছে না। তার জীবনে যেন নতুন এক অন্ধকার অধ্যায় শুরু হচ্ছে। নাহার এবার দৃঢ় মনোবল নিয়ে নিজেকে শক্ত করে নিল। নাহার দীর্ঘক্ষণ বিছানায় শুয়ে থাকলেও তার মনের অস্থিরতা তাকে স্থির থাকতে দিচ্ছে না। অজানা চিন্তা আর ভয় তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। তড়িঘড়ি করে উঠে বসে নাহার। চোখ দুটো ছুটে যায় জানলার দিকে। মনের ভুল কি, নাকি সত্যি কেউ তাকে নজরে রাখছে? জানলার বাইরে কিছু নেই, শুধু রাতের অন্ধকার আর কিছু গাছের নড়াচড়া। ঠিক সেই মুহূর্তে ফোনটা বেজে উঠল। নাহার ফোনটা হাতে নিল। অপরিচিত নাম্বার। কল ধরতে একটু দ্বিধা করলো সে, কিন্তু কৌতূহল তাকে বাধ্য করলো। হ্যালো, উত্তর দিল নাহার, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু নিঃশ্বাসের শব্দ। নাহার আবারও বলল, হ্যালো, কি কথা বলছেন? কিছুক্ষণ চুপ থাকার পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন বলল, তুই কি ভেবেছিলি এত সহজে মুক্তি পাবি? যা ঘটেছে তা কেবল শুরু। আরও কিছু অপেক্ষা করছে তোর জন্য, সাবধান থাক। নাহারের রক্ত হিম হয়ে গেল। ফোনটা বন্ধ করে সে অস্থিরভাবে রুমের ভেতরে হাঁটতে লাগে। অতি পরিচিত কণ্ঠ, কিন্তু মনে করতে পারছে না কেন সে। অন্যদিকে আদৃত নিজের ঘরে বসেও শান্তি পাচ্ছে না। নাহারকে হাসপাতালে রেখে আসার পর থেকে সেও আর অস্থির হয়ে উঠেছে। নাহারের চোখে ভয় দেখার পর থেকে তার হৃদয়ের ভেতরেও এক ধরনের আশঙ্কা ভর করেছে। বাইকের ছেলেটার মুখ না দেখতে পারলেও আদৃত বুঝেছে এই আক্রমণ কোনো সাধারণ ব্যাপার নয়। পাশের ঘর থেকে গুনগুন কান্নার শব্দ আসছে। এক পা দুপা করে সেদিকে এগিয়ে গেল আদৃত। জামা বেগমের দরজার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। দরজা খুলে ভেতরে নিঃশব্দে প্রবেশও করলো। জামা বেগম বিছানার মাঝখানে হাঁটুতে মুখ গুজে গুনগুনিয়ে কান্না করছে। আদৃত গিয়ে বসলো তার পাশে, কিন্তু কোনো পরিবর্তন হলো না জামা বেগমের। ক্ষণে ক্ষণে কান্নার আওয়াজ বেড়েই চলেছে। আদৃত চোখ বন্ধ করে বিছানার কোনায় হেলান দিল। মা সমতুল্য ফুপুর এমন করুণ অবস্থা তাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে। আদৃত ধীরে ধীরে ফুপুর দিকে তাকালো। তার মনের মধ্যে এক ধরনের অসহায়ত্ব অনুভব করছে। জামা বেগমের কান্নার শব্দ যেন ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনি হচ্ছে। কিছুক্ষণ পর আদৃত আস্তে করে জামা বেগমের কাঁধে হাত রাখলো। আমি খুঁজে এনে দিব ফুপিমা। তার কণ্ঠস্বর নরম, কিন্তু জামা বেগম কিছুই শোনেনি বলে মনে হলো। একসময় হাল ছেড়ে দিল আদৃত। সারা রাতে কান্না শুনতে হবে, কিছু করার নেই তার। সব রকম চেষ্টাই তো করলো। পরদিন সকালে নাহার তার দাদিকে বলে বেরিয়ে পড়ে। হাসপাতালে যাওয়ার অজুহাত দেয়, কিন্তু আসল উদ্দেশ্য ভিন্ন। পার্টি অফিসে পৌঁছেই নাহার ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে সে অবাক হয়ে দেখে পরিবেশ বেশ শান্ত, কিন্তু মন্ত্রীর অফিসের দরজার সামনে পৌঁছাতেই নাহার দেখে ভেতরে জোরে জোরে কথা বলছে কেউ। দরজায় কান লাগিয়ে শুনতে চায়, কিন্তু শব্দগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে না। কয়েক সেকেন্ড পর দরজা খোলার শব্দ শুনে নাহার দ্রুত সরে দাঁড়ায়। ভেতর থেকে একজন গম্ভীর মুখে বেরিয়ে আসে। লোকটাকে দেখে তার মনে হলো সে চেনে। নাহার আর ধৈর্য রাখতে পারলো না, কিছু একটা করতে হবে। নাহার লোকটাকে দেখে ঠিক মনে করতে পারলো না, কিন্তু সে বুঝলো যে কিছু একটা লুকিয়ে আছে। মন্ত্রীর সাথে তার দেখা করা দরকার। অনেক প্রশ্ন জমা হয়ে আছে তার মনে। সে ধীর পায়ে মন্ত্রীর অফিসের দিকে এগিয়ে গেল। দরজায় নক করার আগেই একটু দ্বিধায় পড়ল, কিন্তু মনের দৃঢ়তা দিয়ে সে সেই দ্বিধাকে কাটিয়ে উঠল। দরজায় নক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ এলো, ভেতরে আসো। নাহার দরজা খুলে ভেতরে ঢুকলো। আদৃত তার সামনে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখে শীতল কিন্তু বুদ্ধিদীপ্ত চাহনি। মন্ত্রীর এমন চেহারা দেখে তার ভেতরে একটু ভয় কাজ করলো, কিন্তু সেটা তাকে থামাতে পারলো না। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু কেন? সরাসরি প্রশ্ন করলো নাহার, একটু কঠিন স্বরেই। আদৃত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। নাহারের দিকে এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, তোমার মনের প্রশ্নের উত্তর খুঁজতে এসেছো মেয়ে? নাহার একটু বিভ্রান্ত হলো। সে তো ভেবেছিল মন্ত্রী তাকে টার্গেট করেছে। এটা ভাবার যুক্তিযুক্ত কারণ ছিল তার কাছে, কিন্তু মন্ত্রীর মুখে এমন কথায় সে থমকে গেল। রাজনীতিবিদদের ঘৃণা করতে করতে তুমি
এমন এক পর্যায়ে চলে গেছো যে আমাকেও সেই কাতারেই ফেলছো। তুমি কিভাবে কল্পনা করলে আমি তোমার ক্ষতি করার চেষ্টা করেছি? আপনি আসলে কি বলতে চাইছেন? বাইকের সেই ছেলেটা অ্যাসিড ছোড়া এটা কার নির্দেশ ছিল? নাহার জানতে চাইল। আদ্রিত গভীরভাবে নাহারের চোখের দিকে তাকিয়ে বললেন,